হীন রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ব্যাখ্যার কারণে সমাজে যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এ বিষয়ে আলেম সমাজকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় ইমাম খতিব সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বিএনপি কখনোই ইসলামের মৌলিক নীতির সঙ্গে আপোষ করেনি, করবেও না। অনুষ্ঠানে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, মানবিক সমাজ করতে কোরআনের আইন কায়েম করতে হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশ করতে শুধু রাজনৈতিক দল নয়, আলেম ওলামাদের ঐক্য গুরুত্বপূর্ণ। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম খতিব সম্মেলনের আয়োজন করে সম্মিলিত ইমাম খতিব পরিষদ। এতে বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও আলেম ওলামারা অংশ নেন। বক্তারা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে আলেম ওলামাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। এতে আলেম ওলামাদের 7 দফা দাবিকে সমর্থন জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশ গঠনের দায়িত্ব সবার, দেশকে এগিয়ে নিতে ঐক্যের বিকল্প নেই। আপনারা এসে সাথে দাঁড়িয়েছিলেন বলেই আমরা সফল হয়েছি। আমরা এখনো বিশ্বাস করি, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে, আমাদের শহীদদের আকাঙ্ক্ষার স্বপ্ন পূরণ করতে হলে আমাদের সেই ঐক্য প্রয়োজন। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আলেম সমাজ কারো করুণার পাত্র নয়, তাদের পূর্ণ মর্যাদা নিশ্চিত করতে হবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই দেশে আইন চলবে কোরআনের মতবাদে ইনশাআল্লাহ। কোরআন শুধু মানুষের সম্মানের গ্যারান্টি দেয় নাই, অধিকারের ওয়ারেন্টি দেয় নাই, কোরআন সমস্ত মখলুকাতের অধিকারের ওয়ারেন্টি দিয়েছে। সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি সবসময় ইসলামী মূল্যবোধের আলোকে রাষ্ট্র ব্যবস্থার পক্ষে। ধর্মের বিধিবিধান নিয়ে মতবিরোধ যাতে অনৈক্য সৃষ্টির কারণ না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিএনপি কখনোই ইসলামের মূলনীতি কিংবা মৌলিক বিশ্বাসের সঙ্গে আপোষ করেনি, ইনশাল্লাহ ভবিষ্যতেও করবে না। ধর্মীয় ইস্যু নিয়ে বিরোধ কিংবা ভিন্ন মত অথবা হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে। ইসলামের বিধিবিধান নিয়ে মতবিরোধ বা ভিন্নমত যাতে রাষ্ট্র এবং সমাজে ফিতনা সৃষ্টি কিংবা বিশ্বাসী সাধারণ মুসলমানদের মধ্যে অনৈক্যের সৃষ্টির কারণ না হয় এ বিষয়ে নিশ্চিত করতে নেতৃস্থানীয় ওলেমা মাশায়েখ, ইমাম খতিবগণ উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন। দেশ ও জনগণের স্বাধীনতা সুসংহত করতে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আলেম সমাজের সমর্থন চান তারেক রহমান। দীর্ঘ 1.5 দশকের তাবেদারি শাসন শোষণের মাধ্যমে আরো একবার প্রমাণিত হয়েছে, ঈমান, ইসলাম এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের ঐক্যের বিকল্প নেই। মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শে উজ্জীবিত একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম, খতিব, মুয়াজ্জিন, আলেম ওলেমা, পীর মাশায়েখদের দোয়া এবং সমর্থন চায়। জনগণের ভোটে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে ইমাম খতিবদের জন্য স্থায়ী সম্মানী ভাতার ব্যবস্থা ও কল্যাণ ট্রাস্ট গঠনের ঘোষণা দেন তারেক রহমান। অতীতের মিত্র দুটি রাজনৈতিক দল ভাট বাটোয়ারার ভিত্তিতে নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে আবু সাইদ কনভেনশন হলে সংবাদ সম্মেলনে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। নাহিদ বলেন, একটি আসন না পেলেও নীতি আদর্শের বাইরের কোনো দলের সাথে জোট করবে না এনসিপি। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচন কমিশন এখনও এনসিপির মার্কা শাপলা কলির ডিজাইন দেয়নি, যার জন্য নির্বাচনী মাঠে নামতে বাধার সম্মুখীন হচ্ছেন তারা। রিপোর্ট মুশফিকুর রহমানের।
রাজধানীর মিন্টু রোডে আবু সাইদ কনভেনশনে শাপলাকলি প্রতীকে মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় ও সাক্ষাৎকার নেন এনসিপির নেতারা। আমাদের নির্বাচনী ইস্তিহার, আমাদের যে সকল দাবি রয়েছে। পরে সংবাদ সম্মেলনে দলটির নেতারা বলেন, রাজনীতি যাতে কিছু পরিবারের সদস্যের মাঝে আটকে না থাকে এজন্য সারা দেশে এনসিপি মনোনয়ন উন্মুক্ত করে দিয়েছে। যারা এলাকার গডফাদার, সন্ত্রাসী, চাঁদাবাজ, ওনারাই এমপি হয়, ওনারাই নেতা হয়। যারা সৎ মানুষ, যারা যোগ্য মানুষ, ওনারা কখনো রাজনীতিতে জায়গা করতে পারেন না, ওনারা কখনো এমপি হতে পারেন না, এই ধারণাটা আমরা ভাঙবো। কার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কত বড় ছিল এগুলোর দিকে না তাকিয়ে জনমুখী যারা নেতৃত্ব রয়েছেন তারা তরুণ প্রজন্মের প্রতিনিধি হলেও তাদেরকে সামনে রেখে, তাদের উপরে আস্থা রেখে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে আগামী সংসদে পাঠাবেন, সেই লক্ষ্যেই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কাজ করে যাচ্ছি। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচনী প্রচারণায় হামলা ও হুমকির শিকার হচ্ছে দলের প্রার্থীরা। শেষ পর্যন্ত বৃহত্তর স্বার্থে দেশের পরিস্থিতি বিবেচনায় আমরা শাপলাকলি মার্কা নিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা আমাদের শাপলাকলির যে ডিজাইনটা এটা এখনো পাইনি, ফলত আমরা নির্বাচনী প্রচারণার কাজে নামতে পারছি না। ভবিষ্যতে যেই নির্বাচনী মাঠে আমরা নামবো সেই মাঠে আমরা হুমকি পাচ্ছি এখন যে সকল প্রশাসনকে এক দলের আন্ডারে নিয়ে যেতে হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এককভাবেই 300 আসনে প্রার্থী দেবে এনসিপি। খুবই উদ্বেগ জানাচ্ছি যে নির্বাচনের জন্য যেই লেভেল প্লেইং ফিল্ড থাকার কথা সেই ধরনের লেভেল প্লেইং ফিল্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সরকার এবং প্রশাসনকে যে শক্ত অবস্থানে থাকা প্রয়োজন সেটা আমাদের কাছে মনে হচ্ছে না। এই দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে, একসময় তারা বন্ধু ছিল, তারা কিন্তু একটা চক্রান্ত করছে। এই নির্বাচনকে একটা ভাগবাটোয়ারা, একটা সাজানো নির্বাচন, একটা সমঝোতার নির্বাচনে করার পরিকল্পনা করছে এবং এই ধরনের একটি নির্বাচন হলে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা কিন্তু ব্যর্থ হবে। যোগ্য, সৎ ও নতুন প্রার্থীদের নিয়ে আগামী সংসদ নির্বাচনে চমক দেখানোর আশাবাদ ব্যক্ত করেন দলের শীর্ষ নেতারা। দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু ভোট আয়োজনে সেনাবাহিনী নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকা সেনানিবাসের সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বীরত্বপূর্ণ ভূমিকা ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য 64 সেনা সদস্যকে পদক এবং 75 মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সেনাপ্রধান একথা বলেন। জিএম তসলিমের রিপোর্ট। সশস্ত্র বাহিনী দিবস 2025 উপলক্ষে ঢাকা সেনানিবাসের সদর দফতরের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সেনাপ্রধান বাহিনীর বীর মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা প্রদান করেন। একই সঙ্গে গত 2 বছর নানা অবদানের জন্য 9 জনকে সেনাবাহিনী পদক, 17 জনকে অসামান্য সেবা পদক এবং 38 সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী। মহান স্বাধীনতা যুদ্ধে যারা মুক্তিযোদ্ধা, আপনাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি আজকে আমাদের এই শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, দেশের স্বাধীনতা রক্ষায় আপনাদের দেখানো পথ অনুসরণ করে আমরা পথ চলছি। বাংলাদেশের সেনাবাহিনী আজকে কেবল তার নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং বিভিন্ন সামাজিক ও জাতির গঠনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছে। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি, সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। অনুষ্ঠানে 3 ক্যাটাগরিতে 3 জনকে মরণোত্তর সেনাবাহিনী পদক সহ মোট 64 সেনা সদস্যকে পদক দেওয়া হয়।
নির্বাচন ও গণভোট একসাথে করাটা চ্যালেঞ্জের হলেও নির্বাচন কমিশন সফল হবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। রাজধানীর আগরগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে সফররত কমনওয়েলথের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমনওয়েলথ সহযোগিতা করবে বলেও জানান ইসি সচিব। এছাড়া প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার জন্য কাজ চলছে বলেও জানান তিনি। বৈঠকে নির্বাচন কমিশনের প্রস্তুতি, অগ্রগতি, বিদেশি ভোট প্রদান সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল মহোদয় উনি স্পেসিফিক করে আমাদেরকে বলেছেন যে ওনার সদস্য সংখ্যা হচ্ছে 56টা দেশ এবং আমরা যদি কোনো সহযোগিতা চাই সেটা ওনারা করার জন্যে প্রস্তুত আছেন। সারা দেশকে আমরা 3টা ভাগে রেড, ইয়েলো এবং গ্রিন এই জোনে আমরা ভাগ করছি এবং সেই ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলোকে সামাল দিব। ভার্চুয়ালি নয়, গুমের মামলায় গ্রেপ্তার 13 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সশরীরেই হাজির হতে হবে। আসামিদের ভার্চুয়াল হাজিরের আবেদনে সম্মতি না দিয়ে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বলেন আইন সবার জন্য সমান। পরে আবেদন শুনানির জন্য 3 ডিসেম্বর দিন ঠিক করেন ট্রাইব্যুনাল 1। এছাড়া শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে গুমের 2 মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য 3 ও 7 ডিসেম্বর দিন ঠিক করেছেন আদালত। এছাড়া এই 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে সিনিয়র আইনজীবী ZI খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছে। হুমায়ুন চিস্তির রিপোর্টে থাকছে বিস্তারিত। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার দুর্বার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর বেরিয়ে আসে আয়নাঘরের খবর। জানা যায় শেখ হাসিনার শাসনামলে ভিন্ন মত ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে র্যাবের TFI সেল ও DGFI এর জয়েন্ট ইন্টারোগেশন সেল JIC-তে গুম করে নির্মম নির্যাতনের তথ্য। গত 8 অক্টোবর গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ 30 জনের বিরুদ্ধে 2 মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার সকালে গুমের 2 মামলায় গ্রেফতার 13 সেনা কর্মকর্তাকে শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানির শুরুতে শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে বিচারপতিদের ছবি ও আপত্তিকর মন্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। নানান ধরনের অপপ্রচারমূলক পোস্ট দেওয়া হচ্ছিল, এটা ট্রাইব্যুনালের নজরে এসছে। কয়েকদিন আগে ট্রাইব্যুনালের চেয়ারম্যান একটা জিডিও করেছেন যে তার ফোনে নানান ধরনের কথাবার্তা, অশ্লীল কথাবার্তা, গালাগালি করা হচ্ছে। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, BTRC চেয়ারম্যান এই দুজনের প্রতি ডাইরেকশন দিয়েছেন যে সামাজিক মাধ্যমে এই ধরনের যত ব্যঙ্গাত্মক পোস্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পোস্ট আর কেউ করতে না পারে। গুমের মামলায় গ্রেফতার সেনা সদস্যদের ভার্চুয়াল হাজিরার আবেদন জানান তাদের আইনজীবীরা। 2 মামলায় অভিযোগ গঠনের শুনানির পাশাপাশি আবেদনটি শুনানিরও দিন ঠিক করে দেন ট্রাইব্যুনাল। আদালত কমেন্ট করেছেন যে আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে। যেহেতু বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি কারাগারে আছেন, তাকে কোর্টে অ্যাটেন্ড করতে হয় ফিজিক্যালি। অ্যাপেলেট ডিভিশনের বিচারক, সিনিয়র মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরে হাজিরা দেন। সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি, যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে, এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না। যে 2টো মামলা ছিল গুমের ব্যাপারে, একটা TFI এবং আরেকটা JIC রিলেটেড, সেই 2টো মামলায় চার্জ শুনানির জন্য 3রা ডিসেম্বর আর একটা 7ই ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। এদিন পলাতক আসামিদের জন্য স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগ দেওয়া হয়। সিনিয়র আইনজীবী ZI খান পান্না শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের আবেদন জানালে তাকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। আমি বলছিলাম প্রথমে যে অন বিহাফ অফ শেখ হাসিনা, বলছে যে এটা তো আপনি পারেন না, বিকজ শি ইজ ফিউজিটিভ। প্রসিকিউশন এসে বললো যে স্টেট ডিফেন্স হিসেবে, আমার কোনো আপত্তি নেই। এদিকে জিজ্ঞাসাবাদের সময় আসামিদের সাথে আইনজীবী থাকার আবেদন জানান গুমের মামলার আসামি সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের আইনজীবী। তবে এমন কোনো বিধান নেই বলে আদালতকে জানান চিফ প্রসিকিউটর।